নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অর্থাৎ ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাদের পরিষেবায় সর্বদা কিন্তু প্রস্তুত। ডিসেম্বর মাস পড়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু আবহাওয়ায় আমরা দেখতে পাচ্ছি একটা আর্দ্রতা অনুভব হচ্ছে রীতিমতো। সেক্ষেত্রে এই ডিসেম্বর মাস যখন পড়ছে বা বিশেষ করে বর্ষার সিজন থেকে শুরু করে এই শীতের সিজনে সাধারণত অনেক রোগ ভীষণভাবে বৃদ্ধি পায় বা তার প্রকোপ অনেকটাই বেড়ে যায়। তার মধ্যে অন্যতম বোধহয় শর্টনেস অফ ব্রেথ বা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা, অর্থাৎ অ্যালার্জিক যে কোনো সমস্যার পাশাপাশি এই ধরনের সমস্যাও কিন্তু ভীষণভাবে দেখা যায় এই সময়টাতে। আজকের আমাদের আলোচনার বিষয় এই শর্টনেস অফ ব্রেথ বা হাঁপানির সমস্যা এবং শ্বাসকষ্টের সমস্যা, এবং এই সমস্যার কোনো সেই অর্থে সমাধান রয়েছে কিনা বা এই সমস্যা কোনোভাবে এড়ানো যায় কিনা বা কি করলে বা কোন কোন কারণে এই সমস্যা সাধারণত দেখা যায়, সেই সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যিনি সামিল রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং আমাদের ভীষণ পছন্দের এবং পরিচিত মানুষ, বিশিষ্ট এমডি মেডিসিন ডক্টর নীলাদ্রি সরকার। অনেক স্বাগত। নমস্কার। আজকে আমরা আলোচনা করছি শর্টনেস অফ ব্রেথ নিয়ে স্যার, এবং শ্বাসকষ্টের সমস্যা বা হাঁপানির সমস্যা। একটু মেডিকেল পার্সপেক্টিভ থেকে শ্বাসকষ্টের সমস্যা বা হাঁপানির সমস্যাটা কি, এটা দিয়ে আলোচনায় আসি। এই শ্বাসকষ্টটা অনেক কারণে হতে পারে। এটা যদি আমরা প্যাটার্ন দেখি, ধরুন কারোর দেখা যাচ্ছে শীতকালে ঠিক এরকম সময় হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, সাঁই করে আওয়াজ হচ্ছে, আবার শীতকালটা চলে গেলে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা ক্যারেক্টারিস্টিক অফ অ্যাজমা। অনেকের দেখবেন 12 মাসই শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, প্রচুর কফ বেরোচ্ছে, তারা হয়তো স্মোকার, যেটাকে আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি বলি। কনজিকিউটিভ 2 বছর ধরে হচ্ছে, কনজিকিউটিভ 3 মাস ধরে হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে, শীতকালটা হয়তো বেড়ে যাচ্ছে তাদের, এটাকে আমরা সিওপিডি বলি। এছাড়াও অ্যাকিউট ব্রঙ্কাইটিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, নিউমোনিয়া, রেসপিরেটরি ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, অনেক কারণে এই প্রবলেমটা হতে পারে। সেই জন্য আমরা দেখি যে তার কি আগে হিস্ট্রি নিই, থরো হিস্ট্রি, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমরা ঠিক করি তার কি প্রবলেমটা হয়েছে, সেই অনুযায়ী আমরা তাকে অ্যাডভাইস করি। একদম। সেক্ষেত্রে এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমার সমস্যা, এই সমস্যা কি বিভিন্ন এজ গ্রুপে বিভিন্নভাবে ম্যানিফেস্টেড হয় বা নানান কারণে হতে পারে ডিফারেন্ট এজ গ্রুপে? হ্যাঁ, এটা বিভিন্ন বয়সে হতে পারে। সাধারণত অনেক সময় আমরা বাচ্চাদের দেখি বা এটা বয়স্ক মানুষের হতে পারে। হ্যাঁ, অনেকেরই দেখবেন হয়তো শীতকালটা আসলে বা বর্ষাকালটায় বা সিজন চেঞ্জের সময় তাদের শ্বাসকষ্ট হচ্ছে। এটা যদি হয়ে থাকে কারোর, তাকে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধপত্র খেতে হবে, কিছু ইনহেলার ডাক্তারবাবু হয়তো প্রেসক্রাইব করবেন, সেগুলো নিতে হবে, কিছু প্রাণায়াম করতে হবে। এগুলো করলে কিন্তু এটা অ্যাটাকটা অনেকটা কমানো যায়। পলিউশনেরও কি একটা দায়বদ্ধতা রয়েছে এই ক্ষেত্রে? পলিউশন তো বিরাট একটা কারণ। এই পলিউশনের জন্য এখন অনেকেরই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, অ্যালার্জি হয়ে, যাদের হয়তো কিছু ছিল না আগে তাদেরও সমস্যাটা হয়ে যাচ্ছে। পলিউশনটা কিন্তু বিরাট প্রবলেম এখন হয়ে গেছে। একদম। মানে রিসেন্টলি আমরা দেখলাম যে আমাদের বহু ক্ষেত্রে, আমাদের ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, আমরা দিল্লির কথা দেখলাম, এবং বহু সিনস সেখানকার চোখের সামনে এখনও আমাদের ভাসে, যেখানে এই সামান্য ডিস্টেন্স পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই পলিউশনের প্রকোপ। এবং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অনেকেই হয়তো শব্দটা জানতেনই না, এই সমস্যার থেকে শুরু করে সমস্যা বা শব্দটা আস্তে আস্তে আমরা জানতে শুরু করলাম, অনেকটা বেশি সতর্কতা বাড়লো কোথাও একটা গিয়ে। অনেকের ক্ষেত্রে স্যার অনেকেই বলেন যে এই যে কোভিড কাল আমরা যেটাকে পেরিয়ে এসেছি, এই কোভিড কালের পরবর্তীতে এই শ্বাসকষ্টের সমস্যা নাকি আরেকটু বেশি করে বৃদ্ধি পেয়েছে। এই কথাটার বা এই ধারণাটার মধ্যে কি কোনো সত্যতা লুকিয়ে রয়েছে? হ্যাঁ, এর মধ্যে সত্যতা আছে। অনেকের কোভিড ইনফেকশনের পরে অনেকে দেখা গেছে তার বিভিন্ন প্রবলেমটা আরও বেড়ে গেছে। কারো দেখা গেছে তার অনেকের হার্ট অ্যাটাক করেছে, অনেকের শ্বাসকষ্ট হয়েছে, অনেকের ব্লাড প্রেশার বেড়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা হয়েছে। এই কোভিডের পরে কিন্তু অনেকেরই অনেক সমস্যা হয়েছে। মানে বিশেষ করে কোভিডকালে আমাদের ইমিউন সিস্টেমটা অনেকের ভীষণভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে, যে কারণে নানান সমস্যা খুব সহজেই অনেকের ক্ষেত্রে কিন্তু শরীরের দিকে হানা দিতে পারছে। এই যে শ্বাসকষ্টের কথা বলছি, এই শ্বাসকষ্টটাকে আমরা রোগ হিসেবে না নিয়ে যদি বেশ কিছু ক্ষেত্রে আমরা সিমটম হিসেবে নিতে পারি, তাই তো? মানে ধরুন যে কোনো রোগের ইঙ্গিত হতে পারে। কি রোগের, মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে শ্বাসকষ্ট? এখন দেখুন, একটা বয়স্ক মানুষ, তার ধরুন 60 বছর কি 65 বছর বয়স, তার যদি একটা হঠাৎ শ্বাসকষ্ট হয় তাহলে হতে পারে সেটা হার্ট অ্যাটাক করেছে, সেটা হতে পারে। কেউ ধরুন একটা স্ট্রোক হয়ে বাড়িতে পড়ে আছেন, তার যদি একটা হঠাৎ শ্বাসকষ্ট হয় তাহলে হতে পারে এটা পালমোনারি থ্রম্বোএম্বোলিজম হয়েছে। ধরুন অল্প বয়স্ক কারো একটা হঠাৎ, হয়তো 20 বছর বয়স ছেলে, তার হঠাৎ দেখা গেল তার বুকে ডান দিকে প্রচণ্ড ব্যথা করছে এবং শ্বাসকষ্ট হয়েছে হঠাৎ, হতে পারে এটা নিউমোথোরাক্স হয়েছে, মানে হাওয়া ঢুকে গেছে প্লুরাল ক্যাভিটিতে।
এরকম বিভিন্ন সিমটম দেখে আমরা অ্যানালিসিস করি এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস কনফার্ম করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে আরও নিশ্চয়ই অ্যালাইড বেশ কিছু সিমটমস এবং সাইন্সকে গুরুত্ব দিতে হবে। শ্বাসকষ্টের সঙ্গে আর কি কি সিমটম থাকলে মোটামুটি এই প্রগনোসিস এবং ডায়াগনোসিসের সাহায্য হয়, মানে কি কি জিনিস এক্স্যাক্টলি দেখা হয় এর সঙ্গে? শ্বাসকষ্ট দেখতে হয় যে শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে তার কী আছে। ধরুন অনেকে দেখা যাচ্ছে 12 মাসই তার খুব নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, এটা অ্যালার্জিক রাইনাইটিস থেকে হতে পারে। ধরুন আজকে কারো অ্যালার্জিক রাইনাইটিস আছে, পরবর্তীকালে তার অ্যাজমাতে টার্ন করতে পারে। কারোর ধরুন দেখা যাচ্ছে যে খুব উনি স্মোক করেন, স্মোক করার ফলে ওনার কাশি কিছুতেই কমছে না, এটা স্মোকার স্কাফ, এটা ব্রঙ্কাইটিস হচ্ছে। বা লং স্ট্যান্ডিং স্মোকারের ক্ষেত্রে অনেক সময় সিওপিডি থেকে লাং ক্যান্সারও হতে পারে। একদম, মানে যে কোনো মারাত্মক রোগের ইঙ্গিতও হতে পারে শ্বাসকষ্ট। ছোট বয়সে যদি শ্বাসকষ্ট হয় তাহলে অনেকেই মনে করেন যে বড় বয়সে কি, মানে অনেকের মনে প্রশ্নটা আসে যে বড় বয়সে কি সেটা কমে যাবে, মানে 18 বছরের পরে কি সেটা অটোমেটিক্যালি কমে যাবে, নাকি সেটা সারা, মানে শ্বাসকষ্ট অ্যাজমা যাদের রয়েছে সেটা কি সারা জীবনের সঙ্গী? না, অ্যাজমা যে সবসময় যে এটা কমে যায় বা ফিরে যায় তা না, অনেকের হয়তো থাকে, পারসিস্ট করে, অনেকের হয়তো ঠিকও হয়ে যায় যদি ঠিকমতো রেগুলার বেসিসে যে যোগ প্রাণায়াম করা যায়, যদি ঠিকমতো ডাক্তারবাবু পরামর্শ মতো ইনহেলার নেওয়া যায়, যদি অ্যাভয়েড করা যায় জাঙ্ক ফুড এবং অন্যান্য লাইফস্টাইল যদি ঠিকমতো করা যায়, তাহলে কিন্তু অ্যাটাকটা অনেকটাই কমে যায় পরবর্তীকালে। একদম। এবং এই শ্বাসকষ্টের সঙ্গে বা এই ধরনের সমস্যার সঙ্গে ইনহেলার এবং নেবিউলাইজার এই দুটো শব্দ ভীষণভাবে জড়িয়ে রয়েছে। অনেকেই ভীষণভাবে জানেন হয়তো, আবার যারা জানেন না তাদের জন্য আমরা যদি একটু অ্যাড্রেস করতে পারি স্যার, যে ইনহেলার শব্দটা সাধারণত খুব প্রচলিত, মানে শ্বাসকষ্ট অ্যাজমার সঙ্গে প্রচলিত। নেবিউলাইজার বিষয়টা কি, মানে ওটার কাজটা কি, সেটা যদি একটু আলোচনা করা যায়। ইনহেলার হচ্ছে একটা আমরা মিটার ডোজ ইনহেলার, যেটা নাকি আমরা এরকম পাম্প করি, মুখের মধ্যে নিই এবং সেটা স্পেশাল ডিভাইস দিয়ে নেওয়া যেতে পারে। এটাতে কি হয়, শ্বাসকষ্টটা কমে এবং আমরা বলি যে আপনি এইভাবে নিন, ইনহেলার ইউজ করার পরে আপনি গার্গল করুন। এখন ধরুন কেউ ইনহেলার নিতে পারছেন না, তার একটা শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, তখন আমরা বলি তাকে নেবুলাইজ করতে বলি। নেবুলাইজে কিছু লিকুইড ওষুধ থাকে, সেই লিকুইড ওষুধটা মুখের মধ্যে দিয়ে একটা মাস্ক আছে, মাস্ক থেকে ইলেকট্রিক কানেকশন দিয়ে এটা মেশিনের সাহায্যে এটা পাঠিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, আমাদের যে এয়ারওয়েগুলো আছে, লাংস এয়ারওয়েগুলো আসতে ডাইলেট করে এবং কষ্টটা অনেকটা কমে যায়। একদম। এবং সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে এই যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, অ্যাজমা, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আলোচনা করছি, এবং এই সমস্যার নানান দিক থাকতে পারে, নানান কারণ থাকতে পারে, সুতরাং যে কোনো কারণকে আইডেন্টিফাই করা, অর্থাৎ কেন সেই সমস্যাটা আমাদের শরীরে হচ্ছে, কেন একটা অ্যাবনর্মালিটি আমরা অনুভব করতে পারছি, এটা জানা সবার আগে খুব দরকার। কারণ ইতিমধ্যে কিন্তু আলোচনা করতে করতে আমরা জেনে নিয়েছি যে একাধিক কারণ থাকতে পারে, এবং শুধু একাধিক কারণ নয়, তার পিছনে মারাত্মক কারণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনারা কোথায় যাবেন, কার কাছে গিয়ে পরামর্শ নেবেন, এবং আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হন বা বিশেষ করে সিজন চেঞ্জের সময় যদি এই সমস্যা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আগে ভাগে কীভাবে প্রস্তুতি নিতে পারেন যাতে এই সমস্যাটাকে একটু এড়িয়ে চলা যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই হাত ধরতে পারেন ডক্টর প্লাসে। ডক্টর প্লাস এমন একটি প্রতিষ্ঠান যা রয়েছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। প্রত্যেক দিন ডক্টর প্লাস খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং আজকে আমরা পেয়ে গেছি ডক্টর সরকারকে। আপনারাও পেয়ে যেতে পারেন প্রত্যেক সোমবার, প্রত্যেক বুধবার এবং প্রত্যেক শনিবার বিকেল 5টা থেকে। আদারওয়াইজ আপনারা কিন্তু বাই কনসালটেশন বা বাই অ্যাপয়েন্টমেন্টও ওনাকে পেতে পারেন যে কোনো দিন। আপনারা যে স্ক্রিনে নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করুন এবং ডক্টর প্লাসের যারা প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধিদের সঙ্গে কথা বলুন। যদি কোনো এনকোয়ারি থেকে থাকে সেই এনকোয়ারিরও কিন্তু আপনারা সঠিক সমাধান পাবেন, সঠিক উত্তর পাবেন। কারণ বহু ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেক উত্তর অজানা থেকে যায় বলেই নানান সমস্যা কিন্তু খুব সহজেই আমাদেরকে বাগে আনতে পারে। সুতরাং আমরা যদি আগে ভাগে একটু প্রস্তুতি নিয়ে নিতে পারি, আগে ভাগে যদি আমরা একটু তৈরি থাকতে পারি, তাহলে হয়তো বা কিছুটা হলেও সেই সমস্যাকে আমরা এড়িয়ে চলতে পারবো বা সেই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো চিরকালের মতো। স্যার, এবার একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আসি। একটু আগে যে প্রসঙ্গটা আমি বললাম যে ইনহেলার এবং নেবিউলাইজার, এগুলো কি মানে সিভিয়ারিটির উপর নির্ভর করে? অ্যাজমা বা শর্টনেস অফ ব্রেথের ক্ষেত্রে সিভিয়ারিটি বা মাইল্ড, মডারেট, সিভিয়ার কতগুলো স্টেজ সাধারণত রয়েছে? আমরা এটাকে স্পাইরোমেট্রি করে আমরা এটা ভাগ করি, বিভিন্ন গ্রেডে ভাগ করি। কারণ ধরুন শ্বাসকষ্ট বেশি হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে, তখন আমরা তাকে বলি মাঝে মধ্যে আপনি একটা ইনহেলার ইউজ করুন, তাহলে আপনি ভালো থাকছেন। যদি দেখা যায় যে না, তার মাঝে মধ্যেই সপ্তাহে 2বার 3বার কি তারও বেশি হচ্ছে, তাহলে আমরা বলি তাকে কন্টিনিউ একটা ইনহেলার ইউজ করতে বলি, আপনি এটা কন্টিনিউ করে যান। এবং যাদের দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হয়তো অ্যাকুইট এক্সাজারবেশন হয়েছে, মানে তার প্রচণ্ড কাশি হচ্ছে, কফ হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, তখন আমাদের আমরা কী করি, একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিই, দরকার লাগলে আমরা একটা শর্ট কোর্স অফ স্টেরয়েড দিই,
এইগুলো দিয়ে এবং আমরা বলে দিই আপনি যদি বয়স বেশি হয় আমরা অনেককেই বলি আপনি বছরে একবার ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে নেবেন এবং 5 বছর পর পর আপনি নিউমোকক্কাল ভ্যাকসিন নেবেন। এটা করলে অনেকটা কষ্ট অনেকটা কমবে। একদম, এবং বেসিক সচেতনতা স্যার আমাদের অনেকের মধ্যেই নেই। মানে এই যে ইনহেলেটরের কথা বলছি, নেবিউলাইজারটা নয় আমরা বাদ দিলাম, কারণ নেবিউলাইজারের ক্ষেত্রে অনেক সময় ট্রেনিং দেওয়া হয় এবং যে প্রতিষ্ঠানে দেওয়া হবে সেই প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় এবং এক্সপার্টসরাই দেন সাধারণত। কিন্তু ইনহেলারের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট টেকনিক রয়েছে এবং ইনহেলার নেওয়ার আগে বা পরে কি করণীয় এবং কি করণীয় নয় সেইটুকু বেসিক সচেতনতাই বোধহয় আমাদের অনেকের মধ্যে নেই। তারও কি একটা ইম্প্যাক্ট, মানে ওষুধ মেডিসিন নিচ্ছেন, একজন ইনহেলার নিচ্ছেন, ইন দ্য ফর্ম অফ ইনহেলার নিচ্ছেন মেডিসিনটা, কিন্তু যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে কি সেটা কার্যকর নাও হতে পারে? একদমই তাই। এটা অ্যাকচুয়ালি কীভাবে নেওয়ার নিয়ম, প্রথমে হচ্ছে যেটা ইনহেলার আপনি নিচ্ছেন সেটা শেক করে নিলেন যদি মিটার ডোজ ইনহেলার হয়, আর যদি রোটা ক্যাপস হয় তো রোটা ক্যাপের একটা মেশিন আছে, সেটা মেশিনের মধ্যে ওটা দিয়ে ওটা কেটে নেওয়া হয়, ওটা ড্রাই পাউডার। তারপরে কি করা হয়, যদি ইনহেলার নিতে হয় প্রথমে আমরা বলি ডাবল এক্সেলেশন, 2 বার করে শ্বাসটা ছেড়ে দিন, তারপরে মুখের মধ্যে নিয়ে আপনি প্রেস করুন। প্রেস করলে কী হবে, আপনার সেটা মুখ ভিতরে চলে গেল। আর একটা যন্ত্র পাওয়া যায় তাকে বলে স্পেসার বলা হয়, স্পেসার। এই স্পেসারের মধ্যে যদি নেওয়া হয় তাহলে এটা যদি স্পেসার হয়, স্পেসারটা মুখের মধ্যে নিয়ে এভাবে প্রেস করা হয়, আর আপনি একবার প্রেস করে এবার 3 বার 4 বার 5 বার এভাবে টানতে থাকুন, তারপরে আবার একবার শ্বাসটা ছেড়ে দিয়ে আবার আপনি প্রেসারের মধ্যে ওটা দিয়ে আরেকবার প্রেস করে এইবার আবার নিতে থাকুন। এইভাবে করার পরে আপনি গার্গল করে নেবেন। ওকে, মানে এইটা হচ্ছে সঠিক পদ্ধতি। এবং এই পদ্ধতিটা অনেকেই হয়তো জানতেন না, বিশেষ করে যাদের ক্ষেত্রে এই সিজনাল অ্যাজমাটা দেখা দেয় তাদের ক্ষেত্রে অনেক সময় তারা, বহু মানুষ এরকমও রয়েছেন এবং অনেকেই হয়তো এর সঙ্গেও একটা সম্পর্ক খুঁজে পাবেন, যারা সারা বছর কোনো কারণ ছাড়াই হয়তো তাদের মনে হচ্ছে যে অ্যাজমার সম্ভাবনা রয়েছে বা অ্যাজমা তাদের নাও হতে পারে বা নাও থাকতে পারে, তা সত্ত্বেও প্রিকশন হিসেবে তারা সারা বছর কোনো পরামর্শ ছাড়াই এই ধরনের ইনহেলার নিচ্ছে। সুতরাং সেখানে কিন্তু তার একটা সাইড এফেক্ট বলুন বা তার কোনো সমস্যা হিসেবে কি দেখা দিতে পারে? মানে ধরুন যারা কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই নিজের না, সেটা কখনোই করা উচিত না। আপনার আদৌ লাগবে কি না ইনহেলার সেটা কিন্তু বুঝতে হবে। কিন্তু আমরা যেটা দেখি লাংসে সবসময় এক্সামিন করে দেখি যে একটা স্প্যাজম আছে, অনেকে হয়তো ইনহেলার নিয়ে যাচ্ছে কিন্তু তার দরকার নেই ইনহেলার নেওয়ার। সেটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমার আদৌ লাগবে কিনা, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই ভালো। একদম, এবং যে কোনো মেডিকেশনের ক্ষেত্রে কেন একজন বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন তো? কারণ কোথাও একটা গিয়ে এই ডোজটা যে কতটা নেব, সারাদিনে কবার নেব এবং কতবার করে নেব একটা তো গেল, এবং তার পাশাপাশি কিভাবে নেব এটা তো আমরা জেনে নিলাম। এবং এই যে বিষয়গুলো, ছোট ছোট মাইনিউট বিষয়গুলো আমাদের শরীর স্বাস্থ্যের সঙ্গে যেগুলো জড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা কখনো কখনো বিষয়গুলোকে ভীষণ ক্যাজুয়ালি নিয়ে ফেলি, অনেক সময় আমরা খুব একটা গুরুত্বই দিই না। কিন্তু এই ছোট ছোট বিষয়, ওই যে আমরা বলি না, বাংলা একটা কথা রয়েছে যে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, এবং এটাও বোধহয় কোথাও একটা গিয়ে অনেকটা সেরকমই। আমরা যদি বেসিক বিষয় থেকে একদম শুরুর দিক থেকে সতর্ক না হতে পারি তাহলে সমস্যাগুলো অবশ্যই আমাদের শরীরে জাঁকিয়ে বসবে বটেই। স্যার, এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করব, যেমনটা আমাদের কথা প্রসঙ্গে এগিয়ে এগিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদের আলোচনার, আপনি বললেন যে বিভিন্ন কারণে এই ধরনের সমস্যা হতে পারে, অ্যাজমা যে কোনো কারণে হতে পারে বা শর্টনেস অফ ব্রেথ, কার্ডিওভাস্কুলার কারণে হচ্ছে নাকি রেসপিরেটরি কারণে হচ্ছে, এই পার্থক্যটা সাধারণত কিভাবে বোঝা যায়? প্রথম হচ্ছে ধরো হিস্ট্রি। একটা ধরুন মানুষের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তার একটু হাঁটাহাঁটি করলেই বুকে ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা এটা সন্দেহ করি এটা একটা ইস্কেমিক হার্ট ডিজিজ হচ্ছে, এটা হার্টের সমস্যার জন্য হচ্ছে। যদি দেখা যায় যে হঠাৎ, যেটা একটু আগে বললাম যে হঠাৎ বুকে ব্যথা করেছে, প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, হ্যাঁ ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে মোস্ট লাইকলি এটা হার্ট অ্যাটাক করেছে। এইভাবে যে হিস্ট্রি প্যাটার্নটা আমরা দেখি, তারপরে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি এটা কার্ডিয়াক কজের জন্য হয়েছে না রেসপিরেটরি কজের জন্য হয়েছে। তারপরেও যদি সন্দেহ হয় তাহলে আমরা কিছু টেস্ট করি, যেরকম ধরুন একটা NT-proBNP আছে, NT-proBNP যদি হাই থাকে তাহলে আমরা বুঝতে পারি এটা হার্ট ফেলিওর থেকে হয়েছে। বা আমরা যদি ট্রপটি টেস্ট করি, ট্রপটি পজিটিভ হলে হয়তো বুঝলাম তার সঙ্গে বুকে ব্যথা হয়েছে, তার মানে আমরা বুঝতে পারি এটা হার্ট অ্যাটাকের জন্য হয়েছে। সেরকম ECG, এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, পালমোনারি ফাংশন টেস্ট, এই বিভিন্ন টেস্টের মাধ্যমে প্লাস কিছু বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারি। এছাড়াও আছে কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট। এই কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্টেও আমরা করি, কিছুক্ষণ হাঁটিয়ে দেখি তার স্যাচুরেশনটা দেখি, তার ড্রপ করছে কি না, এইভাবে বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা অ্যানালিসিস করে বুঝতে পারি যেটা কী কারণে হয়েছে।
একদম। এবং এই যে ধরনের টেস্টের কথা আমরা আলোচনা করলাম, এক্সামিনেশন নিয়ে আমরা আলোচনা করলাম, সেই সকল পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন একটাই ছাদের তলায়। মানে আপনাদের যদি মনে হয় যে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং শুধু তাই নয়, মানে এই টেস্টগুলো এক ছাদের তলায় কোনো ঝঞ্ঝাট ছাড়া করবেন, তাহলে সেক্ষেত্রে ডক্টর প্লাসের সঙ্গ বা ডক্টর প্লাসের হাত কিন্তু আপনারা ধরতে পারেন। ডক্টর প্লাস প্রতিদিন খোলা থাকছে আপনাদের জন্য সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং শুধু তাই নয়, আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলছি, এবং আমরা এই পর্বে শুধুমাত্র নয়, আমরা বিভিন্ন পর্বে নানান বিষয় নিয়ে কথা বলি। সুতরাং যে কোনো ধরনের পরিষেবা, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু রয়েছে ডক্টর প্লাসে। শুধু অপেক্ষা আপনাদের আসার এবং আপনাদের যোগাযোগ করার একজন বিশেষজ্ঞের সঙ্গে। সুতরাং স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, স্ক্রলে যে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের মধ্যে, বা যদি নাও থেকে থাকে। অনেক সময় যেটা হয় যে একটা সময় আমরা বলতাম যে একটা হিস্ট্রি নেওয়া বা একটা সাধারণত চেক আপ করা ভীষণভাবে দরকার। সুতরাং সেই সব কিছু সমস্ত পরিষেবা আপনারা কিন্তু পেয়ে যাবেন ডক্টর প্লাসের পক্ষ থেকে। স্যার, আরও একটা বিষয়, আমরা সাধারণত বলি হেলথ ইজ ওয়েলথ, এবং হেলথের সঙ্গে আমরা যখন ডেফিনেশন ওয়াইজ যাই, হুয়ের ডেফিনেশন ওয়াইজ, তাহলে মেন্টাল, ফিজিক্যাল এবং তার সঙ্গে সোশ্যাল তো অবশ্যই, কিন্তু তার আগে এই যে মেন্টাল হেলথের কথা যদি একটু বলি, অনেক ক্ষেত্রে কি অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডার ম্যানিফেস্ট হতে পারে বা ম্যানিফেস্টেড হতে পারে অ্যাজমা হিসেবে বা শর্টনেস অফ ব্রেথ? হ্যাঁ, এটা অনেক সময় যেটা হয়, ধরুন অল্প বয়স্ক, হয়তো তার বয়স হয়তো 20 বছর কি 25 বছর, তার হঠাৎ দেখা গেলো একটা বুকে ব্যথা করছে, বুক ধরপড় করছে, হ্যাঁ, তার মাথা ব্যথা করছে, এবং তাকে হয়তো হসপিটালে ভর্তি করা হয়েছে। এমন অনেক হয়েছে সেখানে হয়তো ডায়াগনোসিস ঠিকমতো যদি করতে না পারে, সেটা তো ভাবা হচ্ছে তো হার্ট অ্যাটাক করেছে। আসলে এটা প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক মানে সাইকোলজিক্যাল সমস্যা ম্যানিফেস্টেড করছে শ্বাসকষ্ট নিয়ে। এই প্যানিক অ্যাটাক যদি সাইকোলজিক্যাল চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেই জন্য এটাও খেয়াল রাখতে হবে যে এটা যে এই যে শ্বাসকষ্টটা হচ্ছে, এটা কার্ডিওভাস্কুলার কারণে হচ্ছে, না এটা লাংসের কারণে হচ্ছে, না এটা সাইকোলজিক্যাল কোনো সমস্যার জন্য হচ্ছে। এটাকে সোমাটাইজেশন ডিসঅর্ডারের মধ্যে ফেলা যেতে পারে, প্যানিক অ্যাটাক। একদম। এবং এই বেসিক বিষয়গুলোতে কিন্তু আমাদের সতর্কতা প্রয়োজন। কোনো রোগ, কোনো রকম লক্ষণকে আমরা একেবারেই ক্যাজুয়ালি নেব না। এই পন্থা কিন্তু আমাদের নিতে হবে, বিশেষ করে যাতে আমরা সুস্থ থাকার যে প্রয়াস, সে প্রয়াসে আরও এক কদম বা আরও এক স্টেপ এগিয়ে যেতে পারি। এবং তার জন্যই কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ক্ষেত্রে কোনো রকম জেনেটিক্যাল বিষয় থেকে থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, তাহলে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাহলে সেক্ষেত্রে ডক্টর প্লাসের পরামর্শ তো অবশ্যই রয়েছে, অর্থাৎ ডক্টর প্লাসের সহায়তা তো রয়েছে। শুধুমাত্র অপেক্ষা আপনাদের এসে যোগাযোগ করার এবং সঠিক নিয়ম কানুন যেগুলো বলে দিচ্ছেন একজন বিশেষজ্ঞ, সেগুলোকে মেনে চলা। মানে অনেক সময় এই ধরনের বিষয়েও দেখা যায় স্যার, যে একজন পেশেন্ট যিনি হয়তো নিচ্ছেন অ্যাজমার যে ইনহেলার নিচ্ছেন, তার দুদিন পরে তার ঠিক হয়ে গেল অ্যাজমাটা, তাকে হয়তো নিতে বলা হয়েছে 1 মাস কিংবা 1.5 মাস বা একটা নির্দিষ্ট সময়ের জন্য, দুদিন নিয়ে তিনি আর নিলেন না, বন্ধ করে দিলেন। সুতরাং এই যে ধরনের একটা ইনকনসিস্টেন্সি বা নিজের প্রতি একটা অসাবধানতা, এটার একটা ইম্প্যাক্ট কি শরীরের ওপর সাংঘাতিকভাবে পড়তে পারে? হ্যাঁ, এটার উপর শরীরের উপর পড়ে। এই আমরা যখন দেখি যে তার একটা অ্যাজমা আছে, তখন আমরা বলে দিই আপনি এইভাবে ইনহেলারটা ইউজ করুন এবং আপনি এইভাবে চেক আপে থাকুন। বা সিওপিডি থাকলে আমরা বলে দিই, ধরুন আপনার এই ইনহেলার ইউজ করুন, আপনি এই বেশি ঠান্ডা লাগাবেন না, আপনি ভ্যাকসিনেশনটা নিয়ে নিন, নিউমোকল ভ্যাকসিনেশনটা 5 বছর পর পর নেবেন, আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছরে বছরে নেবেন। এইভাবে যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিই, সেগুলো যদি ঠিকমতো ফলো করা হয়, তাহলে কিন্তু অ্যাটাকটা অনেকটাই আমরা কম করতে পারি। অনেক সময় যেটা হয়, ঠিকমতো যদি ফলো না করা হয়, অনেক সময় অ্যাজমাটা লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। এটাকে বলে স্ট্যাটাস অ্যাজমাটিকাস। বা সিওপিডি থেকে অনেক সময় যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, পরবর্তীকালে সিওপিডি থেকে হার্ট ফেলিওর হয়ে গিয়ে কর পালমোনেল হতে পারে। তখন হার্ট ফেলিওর হচ্ছে, যেমন পাটা ফুলে গেছে, জিভটা দেখলেন সায়ানোজড হয়ে গেছে, নীল হয়ে গেছে, পেশেন্ট ড্রাউজি অপট্যান্ডেড হয়ে গেছে এবং অজ্ঞানও হয়ে যেতে পারেন উনি। আমাদের এখন বর্তমান যুগে এমন বোধহয় কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই যেখানে বেশ কিছু সমস্যা নেই। মানে তার মধ্যে বোধহয় অন্যতম ডায়াবেটিস, এবং এখন যে সমস্যাকে আমরা রোগ হিসেবে নির্ণয় করছি বা রোগ হিসেবে গণ্য করছি, তা হলো ওবেসিটি। সুতরাং এই দুটো বিষয় নির্দিষ্টভাবে, এই দুটো বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করবো স্যার, যে এই দুটো কোমরবিডিটিস হিসেবে যদি আমরা দেখি, তাহলে এই ম্যানেজমেন্ট, মানে অ্যাজমার বা শর্টনেস অফ ব্রেথের যে ম্যানেজমেন্ট, তাকে আরও বেশি করে জটিল হতে পারে? হ্যাঁ, অ্যাজমার যদি আমাদের কোমরবিডিটিস থাকে, ধরুন যার একটা বেশি ওবেসিটি আছে, ওবেসিটি অনেক সময় ওবেস পেশেন্টদের কী হয়, তাদের একটা এই যে ওবেসিটি হওয়ার জন্য রাত্রেবেলা তারা নাক ডাকেন, স্নোরিং হয়, একে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এটা ডায়াগনোসিস করতে হয় এটা পলিসোমনোগ্রাফি করে যদি দেখা যায় কারো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, রাত্রেবেলা নাক ডাকতেন, দিনের বেলা যখন তখন ঘুমিয়ে পড়ছেন বা ড্রাইভ করতে করতে হঠাৎ উনি একটা সেটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এই জন্য যারা দিনের বেলা ধরুন যখন সেখানে ঘুমিয়ে পড়ছেন বা করছেন বা মাঝে মধ্যে এটা ড্রাউজি হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সিপ্যাপ মেশিন একটা আছে,
এই পলিসোমনোগ্রাফি করার পর আমরা বলি আপনি সিপ্যাপ মেশিনটা রাত্রেবেলা ইউজ করবেন, তাহলে আপনি ভালো থাকবেন এবং আপনি ওয়েট রিডাকশান করুন। সেই জন্য ডায়াবেটিসটা সেরকম কন্ট্রোল করতে হবে। যে কোনো কোমরবিডিটিস থাকা মানেই তার সঙ্গে সঙ্গে যে ওষুধগুলো থাকবে সেটা আরও বেশি বেড়ে যেতে পারে। একদম, সেক্ষেত্রে একেবারেই কিন্তু আমাদের সাবধান হতে হবে এবং সতর্ক হতে হবে। বিশেষ করে এখন বর্তমান সময়ে আরও বেশি করে সাবধানতার প্রয়োজন এই কারণে রয়েছে, কারণ আমাদের জীবনযাপন ভীষণভাবে পরিবর্তন হয়েছে এবং শুধু তাই নয়, আমাদের পরিবেশ দূষণ যে প্রসঙ্গটা আমাদের আলোচনার মধ্যে হলো, পরিবেশ দূষণ এতটা রয়েছে এবং সেক্ষেত্রে এই প্রশ্নটাও ভীষণ প্রাসঙ্গিক হবে বললে ভুল বলা হবে না আশা করছি স্যার, যে যারা ধরুন ফ্যাক্টরিতে কাজ করছেন বা মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যাদের কনস্ট্যান্ট ওই ধোঁয়া যেটাকে বলে বা স্মোক এরিয়ার মধ্যে কাজ করতে হচ্ছে, তারা কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারেন যাতে ওই কনস্ট্যান্ট যে সমস্যাগুলো হওয়ার একটা বা ট্রিগারিং ফ্যাক্টরস যেগুলো রয়েছে সেগুলোকে একটু আটকানো যায়? তাদেরকে একটা মাস্ক ইউজ করতে হবে, কিন্তু মাস্ক ইউজ করলেও পুরোপুরি আটকানো যায় না। এটাকে বলা হয় অকুপেশনাল লাং ডিজিজ। যারা ধরুন মাইনিংয়ে কাজ করছেন বা যেখানে বালি কোনো ফ্যাক্টরিতে বা যে কোনো জায়গায় কোল মাইনে কাজ করছেন, সিলিকোসিস হতে পারে, কোল মাইনার্স নিউমোকোনিওসিস হতে পারে। এটাকে এক কথায় বলতে গেলে নিউমোকোনিওসিস, এবং এই নিউমোকোনিওসিস থেকে আস্তে আস্তে সেটা লাংটা ড্যামেজ হয়, ড্যামেজ হয়ে পরবর্তীকালে বিভিন্ন রকম প্রবলেম হয়, তার শ্বাসকষ্ট হয়। এই জন্য যতটা পারা যায় সেটা অ্যাভয়েড করতে হবে, একটা মাস্ক ইউজ করতে হবে। মাস্ক ইউজ করে যতটা আমরা কমাতে পারি, এবং মাঝে মধ্যে তাকে চেক আপ করতে হবে। যদি সেরকমই হয় তাকে দরকার লাগলে প্রফেশনটা পাল্টাতেও হতে পারে। একদম, যাদের ক্ষেত্রে একটা হিস্ট্রি রয়েছে, ধরুন যাদের ক্ষেত্রে অ্যালার্জিক একটা হিস্ট্রি রয়েছে, তাদের কি আরও বেশি করে সতর্কতা অবলম্বন করা উচিত? বা অ্যাজমা হিস্ট্রি যাদের ফ্যামিলিতে রয়েছে তাদের ক্ষেত্রে? যাদের ধরুন একটা অ্যালার্জি আছে বা অ্যাজমা আছে, তাদের দেখতে হবে যে তার সিরাম আইজি লেভেলটা কত আছে, তার কোন কোন খাবারে অ্যালার্জি আছে, অ্যালার্জি প্রোফাইল চেক করা, সেই খাবারগুলো বন্ধ করতে হবে এবং তাকে রেগুলার বেসিসে একটা সতর্কতা মেনটেন করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নেওয়া, বেশি রাত্রে না খাওয়া, পেট ভরে বেশি না খাওয়া, তার বডি ওয়েটটাকে কন্ট্রোল রাখতে হবে, একটু প্রাণায়াম করতে হবে। এগুলো করলেই আস্তে আস্তে দেখবেন অনেকটা ভালো থাকবেন। একদম, এবং এছাড়াও যদি কোনো সমস্যা হয়, মানে ধরুন শরীর থাকলে তাহলে সমস্যা হবে, সেটা ভীষণ স্বাভাবিক নির্দিষ্টভাবে একটা বয়সের পর। এবং এখন যদিও আমরা বলছি যে এজ ইজ জাস্ট আ নাম্বার, এবং সেটা মেডিকেল পার্সপেক্টিভ থেকেও কিন্তু শত দিক থেকে সত্য। তার কারণ ভীষণ অল্প বয়সেও নানান ধরনের সমস্যা, মানে ডায়াবেটিস একটা সময় আমরা বলতাম যে একটা নির্দিষ্ট বয়সের পর হয়, এখন আমরা বলছি ওবেসিটি একটা রোগ। সুতরাং সেক্ষেত্রে অনেক অল্প বয়সে নানান রোগ আমাদের শরীরের দিকে বাসা বাঁধছে বা আমাদের শরীরে এসে বাসা বাঁধছে। সেক্ষেত্রে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে প্রয়াস, এই যে চেষ্টা, এই চেষ্টায় যদি আপনারা কাউকে সঙ্গে চান, অবশ্যই একজন বিশেষজ্ঞকে আপনারা পাবেন ডক্টর প্লাসের পক্ষ থেকে। এবং যে কোনো বিষয় আপনারা বিশেষজ্ঞদের পাচ্ছেন আপনাদের পাশে। এবং শুধুমাত্র বিশেষজ্ঞ পরামর্শের জন্য বলছি না, একটা রোগকে নির্ণয় করা সঠিকভাবে, কারণ আজকের আলোচনার মধ্যে দিয়েও কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আমরা তুলে ধরতে পারলাম যে যে কোনো রোগের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ডিটেকশন প্লাস তার পাশাপাশি আর্লি ট্রিটমেন্ট সব কিছু যদি আমরা করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে অনেক মারাত্মক সমস্যা, অনেক মারাত্মক রোগকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। বিশেষ করে এই অ্যালার্জিক রিয়াকশনের কথা যখন হচ্ছে স্যার, অনেকের ক্ষেত্রে যারা ধরুন এই শীতকালের কথাই বলি, ডিসেম্বর মাস, এখন পিকনিকের সিজন, অনেকেই বহু জায়গায় ঘুরতে যাবেন। সেক্ষেত্রে যাদের ধরুন অ্যালার্জির একটা সমস্যা রয়েছে বা শর্টনেস অফ ব্রেথ রয়েছে, তাদের ক্ষেত্রে বাইরে গেলে কোনো রকম কি সেই অর্থে রেকমেন্ডেশন রয়েছে যে কী ধরনের সাবধানতা? তারা মাস্ক ইউজ করবেন, মাস্কটা ইউজ করবেন, আর আপনাদের কাছে সেই ইনহেলারটা সঙ্গে রাখবেন। যদি হঠাৎ শ্বাসকষ্ট হয় ইনহেলারটা নিয়ে নেবেন, এবং কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ সঙ্গে রাখবেন বা অ্যান্টি অ্যালার্জিক প্রোফাইল্যাকটিক্যালি কিছুদিন খেয়ে যাবেন, যাতে অ্যাটাকটা যাতে সিভিয়ার যাতে না হয়। একদম, এবং তবেই কিন্তু কোথাও একটা গিয়ে এই যে সুস্থ থাকা এবং ভালো থাকা। বিশেষ করে এই প্রসঙ্গে আরও একটা কথা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে ধরুন যারা কোথাও বেড়াতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এই সাবধানতা রয়েছে যে তারা নিকটবর্তী যে চিকিৎসকেরা রয়েছেন, যে বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কনসাল্ট করে যান। বিশেষ করে যাদের ক্ষেত্রে কোনো কোমরবিডিটিস রয়েছে, তারা একটু ডিসকাস করে যান যে আমি অমুক জায়গায় যাচ্ছি। অনেক সময় পাহাড়ে গেলে অনেক সময় শর্টনেস অফ ব্রেথ বা হাঁপানির সমস্যা আরও বেশি করে বাড়তে পারে। তো সেক্ষেত্রে এই যে ধরনের সাবধানতা, বেসিক বিষয়ে সাবধানতা, যে একটু পরামর্শ নিলেন ওখানে গিয়ে কি খাবেন কি খাবেন না, এই সমস্ত বিষয়টা নিয়েই তো আমাদের জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জীবনযাপন, আমাদের এন্টারটেনমেন্ট সব কিছু মিলিয়ে রয়েছে। সুতরাং আমাদের এন্টারটেনমেন্ট, আমাদের এনজয়মেন্টের মধ্যে যেন কোনোভাবেই আমাদের স্বাস্থ্য ব্যাঘাত না ঘটাতে পারে, তার জন্য কিন্তু আমাদেরকেই সাবধান থাকতে হবে, আমাদেরকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই সময় দাঁড়িয়ে, যে যুগে যে কোনো বয়সে যে কোনো সমস্যা আসতে পারে এবং আসছে
ফলে আমরা দেখতে পাচ্ছি নানান সমস্যা আসছে, সেক্ষেত্রে আরও বেশি করে সাবধানতা বা সতর্কতার অবশ্যই জায়গা রয়েছে। স্যার, একেবারে যে প্রশ্নটা আমার মনে হয় এখন ভীষণভাবে প্রাসঙ্গিক, অ্যালার্জি নিয়ে যখন কথা হচ্ছে, তখন বাইরে কোথাও যাচ্ছি এবং সেখানে গিয়ে নতুন কোনো খাবার ট্রাই করছি, এটা না জেনে যে তাতে আমার কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা, সেটাও কি একটা মারাত্মক জায়গায় পৌঁছতে পারে? হ্যাঁ, দেখুন এরকম অনেকের হয়েছে, চিংড়ি মাছ খাওয়ার পরে তার হঠাৎ সাডেনলি পুরো একদম কোলাপসের মতো হয়ে গেছে, তার একদম শ্বাসকষ্ট হয়েছে, এটা অ্যাঞ্জিওনিউরোটিক ইডিমা হয়েছে। সেই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যদি কারোর এরকম অ্যালার্জি থাকে তাহলে চিংড়ি মাছ, বেগুন, এইগুলো যেগুলো আপনারা কখনো খাননি সেগুলো না খাওয়াই ভালো, কারণ এটা অনেক সময় লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। একদম, মানে যে ধরনের খাবার আপনারা খেয়ে অভ্যস্ত সেই ধরনের খাবার খান। আর যদি আপনারা ফিরে আসেন তাহলে এখানে এসে মানে এক্সপেরিমেন্ট যদি করতে হয় তাহলে লোক্যালিটির মধ্যে করাই ভালো, যেখানে সব কিছু আপনার হাতের নাগালে রয়েছে, মানে আপনার পরিচিত জায়গা যেখানে রয়েছে সেই জায়গায় এক্সপেরিমেন্ট করাই ভালো। মানে স্যার বলতে চাইছেন যে বাইরে কোথাও গিয়ে এক্সপেরিমেন্ট না করে, যেখানে আমরা জানি না যে ওখানে গিয়ে কী হবে, কার কাছে যাব, কোন সমস্যার কীরকম আউটকাম হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে সত্যিই বেশ কিছু সমস্যা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, এমন মাত্রায় গিয়ে পৌঁছে যায় যেখানে সময় থাকে না। সুতরাং ওই সময়টাকে গুরুত্ব দিয়ে আগে ভাগে প্রস্তুত হয়ে যাওয়াই কিন্তু ভীষণভাবে শ্রেয় আমাদের প্রত্যেকের কাছে। আরও একবার আপনাদেরকে মনে করাবো, আজকে আমরা কথা বলছি অবশ্য শর্টনেস অফ ব্রেথ অ্যাজমা নিয়ে, যে ধরনের সমস্যাগুলো সাধারণত আমাদের কথা প্রসঙ্গেও যে কথাটা এলো, যে বিশেষ করে শীতকাল এবং তার আগের কথা যদি বলি তাহলে বর্ষাকাল থেকে এই ধরনের সমস্যা আরও বেশি করে বৃদ্ধি পায়, এবং শীতকালে সিজন চেঞ্জ এবং ট্রানজিশন অফ সিজনের কারণে এবং তার পাশাপাশি আবহাওয়া পরিবর্তন বা বিশেষ করে পরিবেশ দূষণের কারণে এই সমস্যা আরও বেশি করে বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টর প্লাসের সহায়তা, ডক্টর প্লাসকে সঙ্গে নিন এবং ভালো থাকার এই প্রয়াসে আপনারা এগিয়ে চলতে পারেন। আরও একবার মনে করাই, ডক্টর প্লাস কিন্তু প্রতিদিন খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, প্রতিদিন শুধুমাত্র আপনাদের জন্য, যেখানে আপনারা পাচ্ছেন উন্নত মানের রোগ নির্ণয় পদ্ধতি থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতি পর্যন্ত। এবং শুধু তাই নয়, আজকে আমরা পেয়েছিলাম, এতক্ষণ ধরে আমরা পেয়েছিলাম ডক্টর নীলাদ্রি সরকারকে, এবং আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন প্রতি সোমবার, প্রতি বুধবার এবং শনিবার বিকেল 5টা থেকে। আদারওয়াইজ যদি আপনাদের কোনো রকম কোয়েরি থাকে, হেল্পলাইন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই নিজের সুস্থ থাকার যে প্রয়াস, সেই প্রয়াসে আপনারা এগিয়ে চলতে পারেন। একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি স্যার, যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা ভাবছেন কি করবেন কি করবেন না, কি করা উচিত, কিভাবে প্রিভেন্ট করা যায়, বা যাদের একটা জেনেটিক প্রভাব রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো বার্তা দেন। আপনারা সবসময় মনে রাখবেন যে হেলদি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু একটা হেলদি লাইফস্টাইল সবসময় ফলো করতে হবে, এবং যখনই কোনো প্রবলেম হবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। ডাক্তারবাবু হয়তো শর্ট কোর্স একটা অ্যান্টিবায়োটিক দিলেন বা একটা স্টেরয়েড দিলেন বা ইনহেলার দিলেন, সেটা আপনি ফলো করুন। আপনি নিজে থেকে কখনো কোনো ডিসিশন নেবেন না। অনেক সময় কী হয়, আমরা অনেক দেরি করে ফেলি, যদি শ্বাসকষ্ট হচ্ছে আমরা কিছু করছি না, কিন্তু সেটা লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা বেশি দেরি না করে ডাক্তারবাবুর সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। নিয়ার বাই ডাক্তারবাবু যিনি আছেন তিনি আপনাকে ঠিকমতো গাইডেন্স দেবেন। একদম, আমাদের সুস্থ থাকার প্রয়াসে একমাত্র একজন বিশেষজ্ঞই আছেন, যিনি আমাদেরকে সঠিকভাবে বলতে পারেন যে সঠিক কোন পথটা আমরা বেছে নিতে পারি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। বিশেষ করে আমরা বলি যে এই ট্রিটমেন্ট বিষয় বা এই ধরনের মেডিকেল পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু ভীষণভাবে পার্সোনালাইজড। কার ক্ষেত্রে কোন মেডিকেশন কাজ করবে সেটা কিন্তু একজন চিকিৎসক বলতে পারেন, এবং আমরা নিজেরা নিজেদের মতো করে মেডিকেট নিজেদেরকে করব না। সেলফ মেডিকেশনের কিন্তু কোনো জায়গা নেই। কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ এবং ডক্টর প্লাসের পরামর্শ তো রয়েছে আপনাদের সঙ্গে সর্বদা সব সময়। আজকের মতো সময় শেষ। অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার।